একটা আর্মি ক্যাম্প, কিন্তু খুবই সুন্দর করে সাজানো। আর এই যে এলাকাগুলি, এগুলি পুরা বরফে ঢাকা থাকে, হাত জমে যাওয়ার মতো সিচুয়েশন, প্রচন্ড ঠান্ডা। একটু আগে পর্যন্ত এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম না, তো আস্তে আস্তে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। ওই যে লেকটা আছে, কিন্তু ওই দিকে যাওয়া নিষেধ, এবং নিমিষের মধ্যে দেখো পুরা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নিচে যাচ্ছি। গুড মর্নিং। তো কালকে তো তোমাদের সাথে কথা হয়েছিল লাস্ট, যে কালকে হোটেলে আমরা এসেছি। তো আজকে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের সেকেন্ড ডে। তো আজকে কিছু সাইট সিইং আছে, কালকে এরকম কোনো সাইট সিইং কিছুই তো ছিল না, জাস্ট আমরা ট্রাভেল করলাম আর আসলাম প্রায় 10 ঘন্টা পর। আজকে আছে কিছু সাইট সিইং। তো আজকে সাইট সিইং করতে করতে আমরা যাব তাওয়াঙে। আর আমাদের আজকে এই প্যাকেজে তোমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, সব কমপ্লিট। এখন শুধু আমরা ব্রেকফাস্টটা করে বাস বেরিয়ে যাব। আর বাকি আমরা কি কি দেখছি, কি কি করছি, সবটাই তোমার সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখো। কালকে তো দেখেছিলে ভীষণ ঠান্ডা, আর এই যে মানে যদি এখানে ঠান্ডা এখন অ্যাকচুয়ালি 7 ডিগ্রি চলছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে -7 ডিগ্রি চলছে। এটা অন্য ব্যাপার। ঠান্ডা প্রেমিক মানুষটা, আই এম এ সামার লাভার। ঠান্ডা একদম আমার স্যুট করে না। আমার নাকটা অলরেডি বন্ধ হয়ে গেছে, নাকের ভেতরের শ্বাসনালীগুলি আমার ফুলে গেছে, এবং কালকে দেখি কি হয়, আরো কি কি হওয়ার। ঈশ্বর আমাকে রক্ষা করুন। এই হচ্ছে সামার লাভার, এই হচ্ছে উইন্টার লাভার, এন্ড দে গট ম্যারিড। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিল। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া হয়েছে ব্রেড টোস্ট, এটা বাটার, একটু চাটনি, এটাতে আছে অমলেট, সবজি, আর রুটি মেবি আসছে। গেলি না ভালো লাগে। বোমডিলা থেকে প্রায় 180 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছবো তাওয়াং। আজকেও একটা বিশাল জার্নি হতে চলেছে। সব জায়গায় ভালোভাবে ঘোরাঘুরি করে হোটেলে গিয়ে পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাওয়ার তো কথা। এখন দেখা যাক কি হয়। অরুণাচলে আমরা প্রবেশ করেছি পর থেকেই একটা জিনিস লক্ষ্য করলাম, গতদিনের ভিডিওটিতে হয়তোবা তোমরাও এই জিনিসটা লক্ষ্য করেছো, যে এখানকার রোড জার্নিটা কিন্তু অসাধারণ। একেবারে পাহাড় ভ্রমণ যেটাকে বলে, সেই জিনিসটা কিন্তু 100% ফুলফিল হয়ে যাবে। বিশেষ করে আজকের ওয়েদারটাও ভালো থাকায় আরো বেশি ভালো লাগছে ভিউ। দারুণ রোদও আছে, পরিষ্কার ঝলমলে নীল আকাশ আর সবুজে ঘেরা পাহাড়ি দৃশ্য, কি যে অপরূপ লাগে সেটা বলে বোঝানো যাবে না। রাস্তার কন্ডিশনও কিন্তু খুবই ভালো, তবে বেশ আঁকাবাঁকা। যাদের এই রকম আঁকাবাঁকা পথে জার্নি করতে সমস্যা হয়, তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য রেখো, কারণ এই রকম আঁকাবাঁকা পথে প্রায় সারাদিনই জার্নি করতে হবে, কারণ দূরত্বটা অনেক বেশি। কি লাগছে দেখতে পাচ্ছ। দেখো, যেই টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে গিয়ে তো ভালো লাগবেই, তবে এই যে প্রাকৃতিক অপরূপ দৃশ্যগুলো, এটা কিভাবে ইগনোর করা যায় বলো? ট্রাভেলিং মানে তো কেবল 2-4টে বেস্ট পয়েন্টস টু ভিজিট নয়, একটি নতুন জায়গায় এসে তার সম্পূর্ণ পরিবেশটা উপভোগ করাটাই আসল ভ্রমণ বলে আমি মনে করি। এই বিষয়ে তোমরা কি মনে করো কমেন্ট করে অবশ্যই জানিও। একটু কনভারসেশন না হলে কানেকশনটা কিন্তু ফিল হয় না। ওই যে প্রথমবারের মতো অরুণাচলে আমরা বরফ আবৃত পাহাড়ি চূড়া দেখতে পেয়ে গেলাম, আর একটু পরেই আমরাও ওইখানেই থাকবো। অনেকক্ষণ পর আমরা আসলাম বৈশাখীতে। শুনবে চলো সবাই একসাথে থাকবা, হাত ধরে হাঁটো, মা কি বলেছে। তো এখানে দাঁড়ানোর মতো এমন কিছু ছিল না, জাস্ট একটা আর্মি ক্যাম্প, কিন্তু খুবই সুন্দর করে সাজানো। তাই এখানে কিছু ফটো ভিডিও আর একটু দাঁড়িয়ে, কারণ সকাল 8:30টায় আমরা বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 11টা। অনেকক্ষণ ধরে গাড়িতে উঠছি বলে, কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়েছে, প্রচুর টুরিস্ট আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। কিরে মামা, ঠান্ডা লাগছে? বরফের পাহাড়, আসতে না আসতেই ঠান্ডা লেগে যাচ্ছে। বৈশাখী থেকে আমরা রওনা হয়ে পড়েছি, আর ওই যে দূরে খাঁচকাটা পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ি রাস্তাটা ধরেই আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। কিছুক্ষণ আগে না তোমাদের বলছিলাম আজকে ওয়েদারটা খুবই দারুণ। দেখো নিমিষের মধ্যে কিরকম সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে।
ধীরে ধীরে আমরা যতটা উপরের দিকে উঠছি ততই আমাদের ভিজিবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। আবহাওয়াটা হঠাৎই খুব মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ঠিক এমন সময়ই একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেল। অল্পের জন্য আমরা একটু দুর্ঘটনার কবলে পড়েছিলাম। গাড়িটা আমাদের পেছন থেকে হালকা একটু বাড়ি দিয়ে দিয়েছে। রাস্তার অবস্থাটা দেখলে এর ফলস্বরূপ ভিজিবিলিটির অভাবে এখনই একটি ট্রাভেলার গাড়ি আমাদের গাড়ির পেছনে হালকা একটু ধাক্কা মেরে দেয়। রক্ষে যে কেউই দ্রুত গতিতে ছিলেন না, না হলে ভারী বিপদ হয়ে যেত। কিন্তু পাহাড়ি রাস্তায় প্রতি বাঁকে বাঁকে যেই রকম বাকরুদ্ধকর ল্যান্ডস্কেপের চেঞ্জ দেখতে পাওয়া যায়, সেই রকম কিছু কিছু জায়গায় কিন্তু আকস্মিক দুর্ঘটনারও সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক একটু আগে যেরকম আমাদের সাথে হলো। দুনিয়ার বরফ। তো এখন আমরা আছি সেলা টপ, আর এখানে একটা লেক আছে, কিন্তু যেরকম দেখতে পাচ্ছ কুয়াশার জন্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে এলাকাগুলি, এগুলি পুরা বরফে ঢাকা থাকে, কিন্তু এখন স্নোফল সেরকম হয়নি বলে কিছু কিছু জায়গায় বরফ আছে। আর আকাশটা পরিষ্কার থাকলে হয়তো বা আমরা লেকটা দেখতে পারতাম, কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে না। হাত জমে যাওয়ার মতো সিচুয়েশন, প্রচন্ড ঠান্ডা। একটু একটু আবার একটু আমরা স্নোফলও দেখতে পাচ্ছি। জায়গাটা তো খুবই ভালো লাগছে, কিন্তু কুয়াশার জন্য আমরা কোনো ভিউ বা কিছু দেখতে পাচ্ছি না আর কি। অল্প অল্প বরফও আছে, আর এখন তো বললামই একটু একটু স্নোফলও দেখা যাচ্ছে, সেই প্রপার স্নোফলটা না, বাট হ্যাঁ কিছুটা হচ্ছে। আর আরেকটা জিনিস, এখন আমরা এখানে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তো যা বুঝলাম, আমাদের বেরোতে 9টা বেজে গিয়েছিল। তো যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল বেরিয়ে গেলে কি হয়, ওয়েদারটা ভালো থাকে। 12টা-1টার পর থেকেই আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হওয়া শুরু হয়ে যায়। চারদিকে একটু মেঘে ঢাকা পড়ে যায় বলে অনেক কিছু দেখতে পাওয়া যায় না। তো তোমরা যখনই আসবে চেষ্টা করো যে যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল বেরিয়ে গেলে কি হয়, সকালের ওয়েদারটা যেরকম তোমরা দেখতে পাচ্ছিলে একদম পরিষ্কার ছিল, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে নিচে একটা লেকও আছে, তো ওই দিকে গিয়েও কোনো লাভ নেই, কারণ কিছু দেখা যাবে না, যেতে পারছি না আমরা ওই দিকে। ভেবেছিলাম আই লাভ সেলার সাথে একটা ছবি তুলবো, কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে আমরা এখানে ব্যর্থ হচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছিলাম, এসে একটা আমরা ছবি তুলবো, কিন্তু জনসংখ্যার প্রবল ঘনত্বের কারণে আমরা এখানে ছবি তুলতে পারছি না। শেষে এখানে ফাঁকা স্থান পেয়ে গিয়েছি আমরা। আস্তে আস্তে একটু রৌদ্র উঠছে, আকাশটা একটু ক্লিয়ার হচ্ছে। দেখো, একটু আগে পর্যন্ত এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম না, তো আস্তে আস্তে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। ওই যে লেকটা আছে, কিন্তু ওই দিকে যাওয়া নিষেধ। দেখো, একটু আগে এদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, রাইট? এই দেখো, লেকটাও দেখা যাচ্ছে এখান থেকে। বরফগুলি বেশি একটা সুন্দর না, বাট জাস্ট এগুলি তো আমরা সচরাচর দেখতে পাই না। জাস্ট একটু আগে এদিকে পুরো ঢাকা ছিল, তাই আমরা কিছু দেখতে পাইনি, এবং নিমিষের মধ্যে দেখো পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নিচে যাচ্ছি দেখার জন্য। এটাই হচ্ছে প্রকৃতির মেজাজ। সেলা লেকে কিছু সময় কাটানোর পর যে আমরা রওনা হলাম, ধীরে ধীরে পুরো আকাশটা পরিষ্কার হতে শুরু করলো এবং আশেপাশের যে ভিজিবিলিটিটা ছিল এটা একদম ক্লিয়ার হয়ে গেল। রাস্তা থেকে আমরা পুরো লেকটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম, আর সাথে যেই পাহাড়টা ছিল সেখানে হালকা তুষারপাতের কারণে যে সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সচার রেডি হয়েছিল তা কিন্তু অপূর্ব ছিল দেখতে। পাহাড়ে ঘুরতে আসলে আবহাওয়াটা একটু ভালো থাকা খুবই ইম্পর্টেন্ট, না হলে এই রকম দৃশ্য কিন্তু সহজে দেখা যাবে না। রাস্তার বাঁকে বাঁকে কিভাবে যে ল্যান্ডস্কেপগুলি চেঞ্জ হচ্ছে আর তার সাথে সাথে যে কি দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে তা বলে বোঝানো যাবে না।
তো এখন আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো ভারতীয় সেনার একজন বীর সৈনিকের স্মরণে এই ওয়ার মেমোরিয়ালটা নির্মিত। তো কে ছিলেন সেই বীর সৈনিক, আসুন তার সম্পর্কে একটু জানা যাক। যশবন্তগড় ভারতের একটি অনন্য আত্মত্যাগ ও বীরত্বের প্রতীক। এটি অরুণাচল প্রদেশের তাওয়াং যাওয়ার পথে সেলা পাসের কাছে অবস্থিত একটি সুপরিচিত ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের অসামান্য সাহসিকতার স্মরণে এই স্থানটির নামকরণ করা হয়। 1962 সালে চীনের লাল ফৌজ যখন তাওয়াংয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল, তখন নুরানাংয়ের যুদ্ধে যশবন্ত সিং রাওয়াতের রেজিমেন্টকে পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি পোস্ট ছেড়ে না গিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুকে আটকে রাখার সিদ্ধান্ত নেন। স্থানীয় 2 মনপামি সেলা ও নুরার সহায়তায় যশবন্ত সিং বিভিন্ন বাংকারে একের পর এক মেশিনগান বসান। তিনি নিজে দৌড়ে এক বাংকার থেকে অন্য বাংকারে গিয়ে গুলিবর্ষণ করতে থাকেন, যাতে চীনারা মনে করে সেখানে ভারতের একটি বিশাল রেজিমেন্ট মোতায়েন আছে। একাই টানা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন চীনা সেনাবাহিনীকে আটকে রাখেন এবং প্রায় 300 শত্রু সৈন্যকে খতম করেন। অবশেষে চীনা বাহিনী বুঝতে পারে যে মাত্র একজন সৈন্য তাদের আটকে রেখেছে। যশবন্ত সিং এর গোলা বারুদ শেষ হয়ে গেলে 17 নভেম্বর 1962 সালে তিনি দেশের জন্য শহীদ হন। যে স্থানে তিনি লড়াই করেছিলেন সেটির নাম দেওয়া হয় যশবন্তগড়। ভারতীয় সেনাবাহিনী তাকে আজও মানসিকভাবে জীবিত বলে মনে করে। যশবন্তগড় থেকে বেরিয়ে আমরা চলে আসি তাওয়াংয়ের একটি বিখ্যাত ওয়াটারফল, যার নাম জং ওয়াটারফল, যা আবার নুরানাং ওয়াটারফল নামেও পরিচিত। প্রায় 100 মিটার উঁচু থেকে সশব্দে নিচে আছড়ে পড়া এই ওয়াটারফলটি বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে জং শহরের কাছেই অবস্থিত। সেলা পাসের উত্তর ঢাল থেকে উৎপত্তি হওয়া নুরানাং নদী থেকে এই ঝর্ণাটির সৃষ্টি, যা পরবর্তীতে তাওয়াং নদীতে গিয়ে মিশেছে। ওই যে একটু আগে বলেছিলাম যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করা 2টি মেয়ে, যার মধ্যে একজনের নাম ছিল নুরা, তার নামকরণে এই নদীর নামকরণ করা হয় এবং এই জলপ্রপাতটির নাম রাখা হয় নুরানাং জলপ্রপাত। পাইন বন ও পাথুরে পাহাড়ের মধ্য দিয়ে দুধের মতো সাদা জলের ধারা নেমে আসে, যার চারপাশের ঠান্ডা বাষ্প ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। 1997 সালে রিলিজ হওয়া শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের কয়লা চলচ্চিত্রের জনপ্রিয় গান তনহাই তনহাইর শুটিং কিন্তু এই জলপ্রপাতটির সামনেই হয়েছিল। চলো তাহলে এখন যাওয়া যাক আমাদের হোটেলে। ছোটা সা হামারা রুম। এটা কি রকম? কি কিউট না, ছোট মোটো কিউট প্লাস দেখো ছোট ছোট কিছু সোফা, এখানে তুমি যেটাতে বসে আছো ওই যে এই যে মুড়া টাইপ গুলো। তারপর ওদের সার্ভিস এখন অবধি মানে আসা মাত্রই বেশ ভালো লাগছে। কিতা কিতা আসলা গো? না এটা দেখতে মজা এই যে কিচ্ছু আসেনি, খুলো খুলো। এরাম বিল্ডিং কিচ্ছু ভিউ নাই। এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এই রুমটা একটু ছোট, এই যে এখানে হিটারও দেওয়া আছে, আমাদের রুমেও হিটার আছে, 2টা কিউট কিউট সোফা সেট, জল গরম জল করার ব্যবস্থা। বাথরুমটা তো মানে বিশাল, বাথরুমে আরেকটা বেড লাগানো যাবে। এই যে গিজারের ব্যবস্থা আছে, এখানে ওয়ার্ড্রপ। ওভারঅল আমাদের হোটেলের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই যাচ্ছে। গতকালকের হোটেলটাও তোমরা দেখলে, খুবই সুন্দর ছিল। তো আজকের হোটেলটাও আমাদের ভালোই দিল।